সত্যের সন্ধানে আমরা বিবিসি নিউজ 951 বাংলায় এখানে আমরা আসছি যে একটা মতি টিভির মাধ্যমে ইউটিউব পাইছি যে এখানে শেখ কামাল জীবিত আছেন। এই বিষয়টা তালাশ করতে এসে আমরা এখন সরাসরি তার কাছে আসছি। এখন শুনবো আমাদের শেখ কামাল উনি নিজেকে বঙ্গবন্ধুর ছেলে হিসেবে দাবি করছে, শেখ কামাল হিসেবে দাবি করছে। উনি বলছে যে উনি মরে নাই। তো বিষয়টা আমরা একটু তার মুখে সরাসরি শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি শেখ কামাল ভাই? জি। জি। আপনার পিতার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি বাংলাদেশ। আচ্ছা, আমরা একটা টিভির মাধ্যমে জানতে পারছি, মতি টিভির মাধ্যমে, যে আপনি বক্তব্য দিচ্ছেন। জি, আমি মতি টিভির মাধ্যমে আমি ভাইরাল করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু বলবেন যে আপনি কি মানে এই জীবনের ইতিহাসটা এবং কি চাচ্ছেন, আর আপনি যে কতটুকু শেখ কামাল, আপনি কিভাবে কি বিষয়টা মানে প্রকাশ দিচ্ছেন যে আপনি যে শেখ কামাল, তা আপনি একটু বলেন যে আপনি কি গ্যারান্টি এবং কি প্রমাণ আছে আপনার কাছে যে আপনি শেখ কামাল? আমি শেখ কামাল, আমি নিজে বলতেছি আমি শেখ কামাল। আমার প্রমাণ আপনার কাছে আজ আমি একটা প্রমাণ তুলে ধরব। এর পরবর্তীতে যদি আরও আমার সম্ভব হয় পরবর্তী পেজে যাব, কিন্তু এখনকার এই পেজে আমি আপনাকে একটা প্রমাণ দিব। সে প্রমাণ হচ্ছে কি, 15ই আগস্টের কালো রাত্রিতে এই অস্বাভাবিক মৃত্যু সংঘটিত হয় 32 নম্বর বাসায়। সেই বাসাতে 62 জন লোক ছিল, তার মধ্যে 61 জন লোকই মৃত্যুবরণ করছে। আর এই 15ই আগস্টের কালো রাত্রে এই দুর্ঘটনা ঘটার পর সমস্ত টেলিফোন লাইন, সমস্ত ওয়্যারলেস লাইন, সব কিছু লাইন বন্ধ, কাটা। তারপরে দিনের 8টায় যখন লাইন পাওয়া গেল, তখন ইংল্যান্ডে আমি হাসুবুবুর কাছে এবং রেহানার কাছে ফোন করে জানাচ্ছি যে আপনার ভাই জীবিত আছে, ইনশাল্লাহ চিন্তা করবেন না, আপনার ভাই জীবিত আছে, একদিন না একদিন আপনার ভাইয়ের সাথে আপনার দেখা হবে। আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমি যদি এই কথাটাকে তাকে জানায়া থাকি, তাহলে উনি এর সত্য এবং মিথ্যা প্রমাণ তার কাছেই আছে। আর আমি যে জীবিত আছি, আমার কোনো সাক্ষী নাই। আমার সাক্ষী একমাত্র আমার সৃষ্টিকর্তা। আর 2-4টে সাক্ষী এই হতে পারে আমার শৈশব জীবন থেকে 2-4টে ইতিহাস, যেগুলি আমার মনে আছে, আমার হাসুবুবুর মনে আছে। এইগুলির ইতিহাস তুলে থাকলে তখন বুঝতে পারবি যে হ্যাঁ আমি শেখ কামাল, আমি শেখ কামাল টুলু মিয়া। আমি এই বলি, আমি আমার কথা শেষ করছি। পিতার নামটা বললেন না? পিতার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি। মাতার নাম ফজলতুন্নেসা মুজিব। আমি আজও জীবিত আছি, আল্লাহ আমাকে জীবিত রাখছে। আমি জীবিত থাকার কেউ না, আমাকে সৃষ্টিকর্তা জীবিত রাখছে বলেই আমি আজ আপনাদের সামনে কথা বলতেছি, সাক্ষাৎকার দিচ্ছি। আপনি কি চাচ্ছেন এখন বর্তমানে? আমি বিষয়টা কি আপনার, মানে ইচ্ছাটা কি? আপনি কেন শেখ কামাল এতদিন আপনি গোপন না ছিলেন? না, আমি তার কাছে কোনো চাওয়া পাওয়া বা লোভ লালসার আমার এখানে কোনো প্রশ্নই আসে না। এখন আমার বয়স চলে 75 বছর। এখন কখন মরমু, কখন কি হবে, এটার জন্য না। কিন্তু আমি আমার এই যে আমার যে প্রজন্ম আছে, আমি যে আমার ছেলে মেয়ে নায়নাত্তর আছে, আমি যে আমার বংশ পরিচয়টুকু যদি তাদের কাছে যদি আমি প্রকাশ করে না যেতে পারি, তাহলে তারা আজীবন অন্ধকারে থেকে যায়। এই জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কাকুতি মিনতি জানাচ্ছি। বুবু আমাকে, আমি জন্মার পরের থেকেই আমার বুদ্ধির যখন হয়েছে, সম্পন্ন বুদ্ধি হয়েছে, তখন দেখছি বুবু আমাকে খুব স্নেহ করতো। আপনার বুবুর একটা ইতিহাস বলবেন? আমার বুবু আমাকে খুব আদর করতো। তা আমি আর বেশি কথা বাড়াতে চাই না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের মেহনতি মানুষের। আচ্ছা, আপনি কামাল ভাই, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি যে বেঁচে গেলেন, আপনি বেঁচে গেলেন কিভাবে বেঁচে গেলেন, এবং আপনি এতদিন কোথায় ছিলেন, এই বিষয়টা একটু বলতেন তো জি। এই বিষয়টুকু আমি মতি টিভির মাধ্যমে 4টে সাক্ষাৎকার দিয়েছি। 4টে সাক্ষাৎকারে সেখানে আমার উল্লেখ করা আছে আমি কীভাবে
আমাকে আল্লাহ জীবিত রাখছে, ওই সাক্ষাৎকার আমার দেওয়া আছে। আপনি একটু আমাদের একটু এই এখন চ্যানেলে এখন আর নতুন করে দিবার কিছুই নেই। ওই যেভাবে ওখানে সাক্ষাৎকার দেওয়া আছে এখনও দিলে ওই সাক্ষাৎকারটাই দিতে হবে, তাছাড়া আর কোনো সাক্ষাৎকার আমার কাছে আপনি নেই। কি বলবেন একটু আমরা কাছে যে মানে আমরা জানতে চাচ্ছি আর কি আমরা। আমরা তো জানতে পারবেন, আমরা তো যেহেতু একটা চ্যানেলে আমার সাক্ষাৎকার দেওয়া আছে, ওই চ্যানেলটা যখন আপনি করবেন তখন তো আপনি জানতে পারবেন যে আমি আমাদের কিভাবে- চ্যানেলে একটু যদি বলেন আপনি দয়া করে। ওই সাক্ষাৎকারটাই মনে করেন আপনি চ্যানেলে নিয়ে আপনি ছাড়েন, তাই তো হয়ে যাচ্ছে। আমি তো যেহেতু এখনও জীবিত আছি, আমি তো মারা যাইনি। আচ্ছা ঠিক আছে। আমাকে যেখানে নেয় আমি সেখানেই যাব, আমি তো কোনো লোককে বিপদে ফেলাইতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমরা আপনার জন্য দেশবাসীর কাছে কি আশা করতে পারি, মানে আপনি কি চাচ্ছেন, মানে দেশবাসীর কাছে কি করলে ভালো হয়, মানে আপনার যে আপনি শেখ কামাল দাবি করতেছেন এটা কি ষষ্ঠ একটা বিষয়? আমরা তো দেশের মানুষ, আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রী আদর্শই করা। তো এখন বিষয়টা হলো যে আপনি যে দাবি করতেছেন এত বছর পর, আপনি মতি টিভিতে আপনার সাক্ষাৎটা দিয়েছেন আপনি বলছেন, কিন্তু এত বছর পর আপনি কোথায় ছিলেন, এখানে কিভাবে আপনি হারিয়ে গেলেন, কি বিষয়? আপনি এখানে যে আপনাদের বাড়িতে অনেক আপনার বাবাকে সহ সকলকে মেরে ফেলছে, শেখ কামাল সহ মেরে ফেলছে, এটা আমরা জানি, ইতিহাসের পাতায় আমাদের এখনো আছে। তো আপনি যেখান থেকে বাঁচলেন, কিভাবে বাঁচলেন একটু যদি বলতেন। আপনি হাসিবাবু তো বিষয়টা দেখবে অবশ্যই, তো যদি বলতেন কিভাবে বাঁচলেন আপনি একটু। কামাল ভাই, আপনি যদি বলতেন কিভাবে বাঁচলেন। আমি বলছি তো, আমি তো মোদি টিভিতে আমি তো বলছি, আপনারা ওইটা ফলো করেন না, ওইটা ফলো করলেই তো আমরা পাওয়া যাচ্ছে। আপনি আপনাদের বাড়ির হামলা থেকে কিভাবে বাঁচলেন এটা একটু যদি বলতেন, একটু ক্যামেরা দিক তাকায়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। 15ই আগস্টের কালো রাত্রিতে যখন আমাদের এই বাসায় এই দুর্ঘটনা ঘটে, অস্বাভাবিক দুর্ঘটনা ঘটে, বাদশা নামে একটা ছেলে ছিল, সে সেনাবাহিনী, তাকে সেনাবাহিনীতে আমি চাকরি নিয়ে দিয়েছিলাম, আমি সব কিছু করছিলাম, সে ছিল আমার বডিগার্ড। সে ওই ক্যান্টনমেন্টে সে কম থাকতো, আমার বডিগার্ড হিসেবে থাকতো, এবং চাকরি নেওয়ার আগে উনি থাকতো হলো আমার আবহানী মাঠে আমার ক্লাবে উনি থাকতো। আচ্ছা, ওই দিন 15ই আগস্টের কালো রাত্রি, ওই দিন আমার ভাই জামালের বিয়ার অনুষ্ঠান ছিল। আর অনুষ্ঠানের দিন তখন আমি চিন্তা করছিলাম যে একে আর থুয়ে যা লাভ নেই, যেহেতু আমার বাড়িতে অনুষ্ঠান, তো অনুষ্ঠানে ওই তো আমার কর্মচারী হলেও মনে করেন আমার খুব বিশ্বাসী কর্মচারী। তখন ওনাকে সঙ্গে নিয়ে আমি 32 নম্বর থেকে ওই আমার ভাইয়ের এয়ারপোর্টে আনতে যাই, জামালে এয়ারপোর্টে জামালে নিয়ে আসি, জামালের বইয়ের নিয়ে আসা হয়। হলে যখন চার নেতা, যে চার নেতা জেল হত্যা দিবস শোনেন আপনারা, এই চার নেতা বঙ্গবন্ধুর সাথে মিটিং করে ওরা নেমে যায় রাত 9:30টার সময় বাসার থেকে, তাদের বাসার তারা বিদায় হয়ে যায়। যাওয়ার পর 10টা বাজে নাই, 10টা বাজার হয়তো 10-5 মিনিট কি এরকম বাকি আছে, 10-12 মিনিট বাকি আছে। আমরা দেখতেছি কি গোটা ইন্টার ঢাকা শহরের মধ্যে যেরকম শিল পরে এরকম বৃষ্টির মতো ছন 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 খালি গুলির শব্দ, আর কয়েকটা গুলি হচ্ছে, হাইটারের শব্দ, দুরম দুরম এরকম শব্দ হচ্ছে, গুলি হচ্ছে। এই গুলি দেখে বঙ্গবন্ধুও তখন গুলি করে। তারপর আমার আনসাররা যারা আসলো, তাদের হাইটার ছিল, তারাও ফায়ারিং করার পরে এরকম কিছু সময় চলতেই দেখা গেল কি একটা ট্যাং এসে আমাদের বাসার গেটটা ভাঙলো। ট্যাংটা যখন গেটটা গেট ভাঙার পরে নিচের তলার যে লোকগুলি ছিল তাদেরকে ব্রাশ ফায়ার করে একদম খতম করে দিল, সেইগুলি আমরা উপরতলার থেকে দেখতেছি। তারপরে যখন বঙ্গবন্ধু যখন ওনার পিস্তলে গুলি যখন শেষ, তখন উনি কথা বলতে বলতে সিঁড়িতে নিচের দিকে যাইতেই ওনাকে সিঁড়ির করে থোড়ার মধ্যে দুটো গুলি করে ওনাকে ফালায়, ওই যে সৈনিক ওনাকে গুলি করে ফালায় রাখলো, উনি পিছের দিক চলে গেল, উনি আর উপরে উঠে নেয়। বঙ্গবন্ধু ওখান থেকে অনেক কথাবার্তা বলতেছে, বলার পর আমরা উঠতে থাকলাম, আমি, জামাল, তারপরে বাদশা, আমার ভাই রাসেল, জামালের বউ, আমার মাও,
আমার আব্বু, আমরা উপরে 32 নম্বর দোতলায়, আমরা দোতলায় থাকাকালীন তারপরে যখন গেট ভেঙে যখন নিচের তলায় মানুষগুলি যখন খতম হয়ে গেল, আব্বুকে যখন গুলি করে যখন 2 থোড়ার মধ্যে গুলি করে যখন ফালায় রাখলো সিঁড়ির উপর, তখন আমাদের একটা চিন্তা ভাবনা আসলো যে আজ আর এখানে কোনো লোকের বাঁচার কোনো রকম পথ নেই। এরকম চিন্তা ভাবনা আমি, আমার মা, আমার ছোটো ভাই জামাল, রাসেল, আমরা সবাই মিলে মনে করেন এক জায়গায় মনে করেন যে কান্দাকাটি, সবারই চোখের পানি পড়তেছে, বঙ্গবন্ধু চিল্লি পাড়তেছে, সবাই মনে করেন কান্দাকাটি করতেছে। এই কান্দাকাটি অবস্থায় তখন ফট করে বাদশাহ, আমার কর্মচারী, উনি একজন সেনাবাহিনী, ওনাকেও আমি ক্যাপ্টেনের পোশাক দিয়ে, উনি পোশাক পরা দিয়ে আমি ওনাকে নিয়ে আমি অনেক আমার সিকিউরিটি হিসাবে নিয়ে অনেক জায়গাতে আমি গেছি আর কি। তো তখন ফট করে উনি বললো যে দেখেন এখানে তো কেউ বাঁচতে পারবি না, তো আপনি একটা রিস্ক নেন, আপনি একটা রিস্ক নেন, যদি বাঁচে নিতে বাঁচলেন, না বাঁচলে তো করণের কিছু নেই, আর যদি আল্লাহ বাঁচায় তো আপনি বাঁচতে পারবেন, যদি আল্লাহ বাঁচায়, আর নসেদ বাঁচার এখানে কারো কোনো রকম স্কোপই নেই, এখান থেকে 32 নম্বরটা মানুষ বাঁচবি। তখন তাহলে কী করা যাবে? তখন বাদশা বললো তাহলে আমাকে মেরে আপনার রুমে রাখেন, আর আপনার পরিবার ফুকিকে ওখানে মেরে আমার সাইডে বা ওনাকে খাটের উপর বা নিচে যেখানেই রাখেন ওই রুমটা, এই 2টা লোককে মেরে ওখানে ওই রুমটা বুক করে আপনি চেষ্টা করেন বাড়াবার জন্য, চেষ্টা করেন, যদি পারেন তাই ইনশাল্লাহ হয়তো কাজ হবে। আচ্ছা, এইরকম আমরা বুদ্ধি পরামর্শ করে তখন আমার মায়ের নতুন বিলেট দিয়ে আমার মুস্কাইটে দেয়, মুস্কাইটে দেওয়া মা আমার মুখের মধ্যে কিছু নতুন কাপড় দেয়, যাতে আমি মুখ দেওয়ার জন্য কোনো কথা আসুস, যাতে কোনো রকম সাউন্ড না করতে পারি, মুখের ভিতরে কাপড় দেওয়া। ওই পরে বাদশার যে সেনাবাহিনীর যে পোশাক এবং নেম প্লেট লাগানো ছিল, বাদশাহ ক্যাপ্টেন বুঝছেন, বাদশার যে নেম প্লেট লাগানো ছিল পোশাকের সাথে, ওই পোশাক পরে আমি উপর তলার থেকে মার নতুন 2টা শাড়ি ঝোলায় দেওয়া, ওখান থেকে আমি নিচে নামছি, সিঁড়িতে আমি নামতে পারি। আচ্ছা, নামার পর নামে আমাদের আনসারদের একটা বাথরুম ছিল, আমার 32 নম্বর, সেটা ছিল টিনের বেড়া, তখন ছিল টিনের বেড়া। সেই প্রথমত যা আমি ওই বাথরুমের মধ্যে আশ্রয় নিই, যখন বাথরুমের মধ্যে আশ্রয় নেই তখন দেখতে পেলাম কি যে ওই মোহাম্মদপুর আর ধানমন্ডি সংসদ ভবনের উপর দিয়ে একটা হেলিকপ্টার ঘুরতেছে, ঘুরতে ঘুরতে দেখলাম হেলিকপ্টারটা, দেখা গেল, বোঝা গেল যে হেলিকপ্টারটা সংসদ ভবনের সামনে নামলো। এই নামার দেখার পর তারপরে এই 15-16 মিনিটের মধ্যেই ওই হেলিকপ্টারে 7 জন লোক ছিল, সেই 7 জন লোক আমার 32 নম্বর বাসায় আসে। 32 নম্বর বাসা থেকে আমার আব্বুক মারে, আমার ভাই জামালেক মারে, আসেলেক মারে, আমার মায়ের মারতে আমি দেখিনি, কিন্তু যখন আসেলেক অলের সাথে বাড়ি দিছে হাত আর পাও ধরে, দেওয়ার পর যখন একটা বিকট শব্দ হয়েছে, তখন আমি একটা শব্দ পাচ্ছি যে মা যেন ফ্লোরের উপরে দুরুম করে পড়ে গেছে। এই দুরুম করে পড়ে যাওয়ার শব্দটা পর্যন্ত আমি মায়ের পাচ্ছি, তাছাড়া আমি মায়ের আর কোনো শব্দ পাইনি। তারপর হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পরে যখন এই 7 জন লোক যখন মনে করেন যখন 32 নম্বরটা যখন যখন বিটে আমার চলে গেল, তখন আমি একটা স্কোপ পাচ্ছি, ওই স্কোপে মনে করেন তাদের পিছিয়ে পিছিয়ে মনে করেন আমি বাড়ায় চলে গেছি। কিন্তু ওই সময় আমার শরীরে ছিল পোশাক পরা ছিল সেনাবাহিনীর পোশাক পরা ছিল, বাদশার পোশাক আমার পরা ছিল পরনে, ওই পোশাক পরে আমি চলে গেছি। এবং ওই পোশাকটা যদি আমার কাছে না থাকতো আমার সম্ভব হতো না আমি 32 নম্বর বাসার থেকে মারা নেই, কিন্তু এই পোশাকটা হলে মনে করেন আমার বাঁচানোর একটা উৎস। আমি এই বলি আপনার কাছে আজকের মতো বাসাটা দিলাম। রুম থেকে বাইরে হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসাদ ভাই? জি, আমি এসএম মঞ্জুর লোকের সাথে আন্তর্জাতিক সম্পাদক, ন্যাশনাল হিউম্যান রাইটস প্রিন্সিপালস ফাউন্ডেশন, কিশোরগঞ্জ জেলা মানবাধিকার কর্মী ও অপরাধ বিষয়ক সংগঠন। আসাদ ভাই, আপনার মাধ্যমে আসাদ ভাই আমরা পাইছি বঙ্গবন্ধুর ছেলেকে, যে দাবি করছে যে সে বেঁচে আছে, শেখ কামাল ভাই। শেখ কামাল ভাই। এই আমাদের কি শেখ কামাল ভাই? জি, হ্যাঁ, জি। আচ্ছা। ভাই, আমি শেখ কামাল ভাই কীভাবে পাইলেন একটু বলতেন? আপনার মাধ্যমে তো
আপনার মাধ্যমে তো ভাই আমরা ওনারে পাইছি। জি। আপনি যদি বলতেন ভাই একটু যে কীভাবে এই শেখ কামাল ভাইরে পাইলেন, একটু আমরা তো জানি ইতিহাসের পাতায় যে উনি মারা গেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন স্মৃতিসৌধ আছে আমরা জানি। এখন আপনারা তো মনে করেন ওনার মুখে শুনলাম না, আপনি একটু বলেন ওনাকে কি পাইলেন, আর আপনি কতটুকু তার কনফার্ম যে উনি শেখ কামাল, এরকম ব্যাপার একটু বলেন তো ভাই। শেখ কামাল ভাইয়ের সাথে আমার মৌচাকে পরিচয় হয়। দীর্ঘদিন শেখ কামাল ভাইয়ের সাথে উঠা বসা করলাম, তার সাথে খাওয়া শোয়া ঘুম হয়েছে আমার। তখন তার জীবন বৃত্তান্ত সব আমি জানতে পারি, তার অবস্থার পরিপ্রেক্ষিতে ভিত্তি করে জানতে পারি। জানার পরে তো শেখ কামাল ভাইয়ের সাথে আমি যখন উঠা বসা করি তখন দেখলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সাথে শেখ কামাল ভাইয়ের আদর্শের 100% মিল আছে। ওই মিল থাকাতে আমার অন্তরে একটা দৃঢ় বিশ্বাস জন্ম নিয়েছে যে উনি বঙ্গবন্ধুর রক্তের উরজ্জার সন্তান শেখ কামাল। এই কথা আমার অন্তরে 100% বিশ্বাস জন্ম নিয়েছে। এই বিশ্বাস আমি আমার অন্তর থেকে ফেলে দিতে পারি না। সারাক্ষণই আমার চোখের সামনে শেখ কামাল ভাই বেঁচে থাকে, হ্যাঁ, তার আচরণ বেঁচে থাকে। ওই শেখ কামাল ভাইকে আমার ভালো লাগে। এই জন্য আমি 100% শিওর যে উনি আল্লাহ তাআলা যাদেরকে বাঁচায় রাখেন, পৃথিবীর কোনো শক্তি তাকে মারতে পারে না। এই কথা আমি মুসলমান হিসেবে বিশ্বাস করি। আর বিশ্বাস করি বিদায় শেখ কামাল ভাই উনি আমার ভাই, আমার মুসলমান ভাই। ওনার পাশে আমি মত পর্যন্ত থাকতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি ওনাকে কোথায় পেয়েছিলেন? মৌচাক, কোনাবাড়ি মৌচাকে শেখ কামাল ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। ওখানে গেছিলেন? ওখানে কেন গেছিলেন ভাই? আমি একটা জরুরি কাজে গেছিলাম ওইখানে, তখন অবস্থান করতে গিয়ে শেখ কামাল ভাইয়ের সাথে আমার পরিচয়। আচ্ছা, এরপরে আপনি শেখ কামাল ভাই আপনি নিয়ে আসছেন জি জি, শেখ আপনার কামাল এখানে? জি, আমার আচ্ছা আসাদ ভাই, আপনার তো একটা নৌকা বাড়ি আছে, জি আপনি তো যা বলছেন এর আগে আপনি দেখছি আপনার এই নৌকা বাড়ি। আমি জিজ্ঞাসা করছি যে আপনি যে নৌকা বাড়ি তৈরি করলেন কেন? বঙ্গবন্ধুর কথা বলছেন যে বঙ্গবন্ধু আদর্শকে ভালোবেসে জি জি আমি যে এর আগে আপনার সাক্ষাৎকার নিয়েছি, তো আপনার আজকে আমাদেরকে যে উপহারটা দিলেন জি আমাদের শেখ কামাল ভাই, জি। আমরা তার জন্য আমি দোয়া চাই করি। যে আমার মাধ্যমে আমার ওই- দেশবাসী, প্রিয় দেশবাসী এই ইনফরমেশনটা জেনে যাক যে বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল শাহ 75 সালের 15ই আগস্টের ঘাতকদের হাত থেকে আল্লাহ তাআলা ওনাকে বাঁচিয়ে রেখেছেন। এটা চিরন্তন সত্য। হ্যাঁ, কামাল ভাই কিশোরগঞ্জ মহিনন্দ ইউনিয়নের নৌকা বাড়িতে আছে, উনি আমার মেহমান। ওনার বাবার স্মৃতির মার্কা ছিল নৌকা, আর আল্লাহ তাআলা আমাকে দিয়েও একটা নৌকা বাড়ি স্থাপন করাইছে। এটার জন্য মহান আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া যে আমি বঙ্গবন্ধুর প্রতীকের নৌকা, বঙ্গবন্ধুর আদর্শের নৌকা একটা বাড়ির ভিতরে আমি ঘুমাইতে পারতেছি। আর এই নৌকা বাড়িতে আমার আত্মার ভাই, আমার শ্রদ্ধেয় কামাল ভাই, বঙ্গবন্ধুর উরজ্জার সন্তান, এখন উনি আমার এখানে অবস্থান করতেছে। কামাল ভাই, আপনার নৌকা বাড়িটা কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, তা আপনি ভাইয়ের নৌকা বাড়ি তো আমরা দেখছি বেশি একটু ডেভেলপ হয় নাই, না হবি, খুব কষ্ট হইতেছে না তো? কষ্ট কিছুই না, কষ্ট আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মাঝে একজন অতিথি হিসাবে আইসা শেখ পরিবারের পরিচয় দিয়া এখন উনি দাবি করতেছেন যে শেখ কামাল সাহেব। তো এখন শেখ কামাল সাহেব আমরা তো জানি মারা গেছে, তো এখন উনি দাবি করতেছে যে উনি জীবিত। তো এখন দেশের পরিস্থিতি এবং আমাদের পরিস্থিতির মাধ্যমে তো কোনোটারই মিল পাইতেছি না। তো এখন ওনার এই দাবিটা আসলে কি সত্যি, উনি কি শেখ কামাল সাহেব কিনা, এটা জনসম্মুখীনের কাছে আমার একটা প্রশ্ন যে দুজেই উনি শেখ কামাল হয়েই থাকে, শেখ পরিবারের লোক, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উনি ছেলে। এখন আমার জনসম্মুখীনের প্রশ্ন যে যদি শেখ কামাল হয়েই থাকে তাহলে পরিবার তাকে গ্রহণ করে না কেন? যদি আপনার শেখ কামাল না হয় তাহলে তার শাস্তি। এটা কি আপনাদের কথা নাকি? শেখ কামাল আচ্ছা, ঠিক আছে। বেশি প্রচারিত হয়ে শেখ কামাল সে না হয় কেন, সে এত বড় ইয়া করলো, এত বড় জালিয়াত তাহলে তার শাস্তি হোক। নিল, এটার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি। আর যদি সে সেটা ডিএনএস করলে তো পারে আর যে যদি সে পর্যবেক্ষণ করে যদি সে শেখ কামাল হয় তাহলে তার স্বীকৃতি তাকে ফিরিয়ে দেওয়া। আপনি কি ডিএনএস
করতে রাজি আছে? জি, আপনি শেখ কামাল হিসেবে কি আমি শেখ কামাল হিসেবে আমি বঙ্গবন্ধু ডিএনএর সাথে ডিএনএ চেক করতে চাই। তাই? জি, তাহলে তো আপনি খালি তো সত্য মিথ্যা সব বাড়া যায়। ডিএনএ তো কোনো আচ্ছা কিছু ঠিক না। আছে, বিষয়টা আপনার সবাই দেখি কি হয়। আল্লাহ দুনিয়ায় আমরা দাবি এটাই যে তার একটা সঠিক তদন্ত হোক, এই তো। জি আমরা আচ্ছা সকলে ঠিক আছে, এটার ঠিক আছে।